আগের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে গিবস ফ্রি এনার্জির সম্পর্কটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম, যেখানে এই সম্পর্কটা শূন্যের কম হলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এটা অনেক কঠিন ছিল এই অর্থে যে আমাদের সেক্ষেত্রে এনট্রপির যথার্থ সংজ্ঞা দিতে হয়েছিল, এবং প্রত্যেকটা সময়ই এনট্রপির পরিবর্তন যখন এখান থেকে এখানে চিন্তা করছিলাম তখন এটা আসলে ছিল রিভার্সিবল প্রক্রিয়ায় শোষিত তাপ ভাগ তাপ উৎসের তাপমাত্রা। আর একই সাথে এনট্রপির পরিবর্তনটা ছিল এটার ঠিক বিপরীত, তাই সেটা শূন্য হয়েছিল, এবং এই সংজ্ঞাটা ব্যবহারের সময় আমাদের অনেক সতর্ক থাকতে হয়েছিল। এখন আপনি বলতে পারেন যে পাঠ্য বইতে তো আরও সহজভাবে সংজ্ঞায়িত বা প্রমাণ করা হয়েছে। আমি জানি যে বইগুলোতে এমনটা আছে, এবং আমি নিজেও বিভিন্ন বইতে বা ওয়েব পেজে পড়েছি যে সেখানে আরও সহজ উপায়ে এই সমীকরণটা প্রমাণ করা হয়েছে, মানে গিবস ফ্রি এনার্জির সম্পর্কটাতে। এবং আমার মনে হলো যে আপনাদের জানানো দরকার যে আমার যতটুকু মনে হয় সেই প্রক্রিয়াটা আসলে ঠিক নয়। কারণ দেখুন এখানে যেটা আছে, মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য বা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা এস হবে শূন্যের চেয়ে বড়। আমি আপাতত এটাকেই সত্যি বলে ধরে নিচ্ছি, এটা শূন্যের চেয়ে বড়, মানে এটা মহাবিশ্বের এনট্রপি। তার মানে হচ্ছে সিস্টেমের ডেল্টা এস প্লাস পরিবেশের ডেল্টা এস, সিস্টেমের ডেল্টা এস প্লাস পরিবেশের ডেল্টা এস এর যোগফলটা শূন্যের চেয়ে বড় হবে। এবং এটাই সেই সমীকরণ যেটা আপনারা অসংখ্য পাঠ্য বইতে পাবেন, অনেক ওয়েবসাইটেও পাবেন, যা আমি সঠিক বলতে পারছি না। কারণ এখানে পরিবেশের এনট্রপির পরিবর্তন মানে পরিবেশের ডেল্টা এস নিয়ে আমি লিখতে পারি যে ডেল্টা এস ই হলো পরিবেশ যতটুকু তাপশক্তি শোষণ করলো সেটা, পরিবেশ যতটুকু তাপশক্তি শোষণ করলো সেটা ভাগ পরিবেশের তখনকার তাপমাত্রা। সহজ করার জন্য আমরা ধরে নিতে পারি পুরো সিস্টেমটাই একই তাপমাত্রাতে সাম্যাবস্থায় থাকছে, মানে রাসায়নিক গবেষণাগারের কোনো একটা নিয়ন্ত্রিত অবস্থা ধরে নিতে পারেন। তো যাই হোক, যে কারণে অনেকগুলো বইতে এ সম্পর্কটা থাকার পরও আমি এটাকে সঠিক বলতে পারছি না, সেটা হলো এটা কিন্তু বিক্রিয়ার রিভার্সিবিলিটি বা উল্টো দিকে যাওয়া নিয়ে কোনো ধারণা আপনাকে দিচ্ছে না। আপনি তাপগতিবিদ্যার এই সম্পর্কটা তখনই এনট্রপির পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারবেন যখন আপনি জানবেন যে স্থানান্তরিত তাপটাও প্রত্যাবর্তী বা রিভার্সিবল। কিন্তু সাধারণ প্রক্রিয়াগুলোতে আমি আসলে নাও জানতে পারি যে সেগুলো রিভার্সিবল কিনা, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা। আমরা শুধুমাত্র এটা জেনেই শুরু করছি। তাহলে দেখুন, আপনি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নিয়ে শুরু করার মানেই হলো ব্যাপারটা অপ্রত্যাবর্তী হবে। তাহলে এটা তাপের ইরিভার্সিবল স্থানান্তর, যেটা আসলে এনট্রপির সংজ্ঞা নয়, কারণ এনট্রপির সংজ্ঞাটা খুবই সুনির্দিষ্ট। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এটা রিভার্সিবল প্রক্রিয়া কিনা, যেটা প্রাথমিকভাবে রসায়নে আমরা সবাই পড়ে থাকি। তো যাই হোক, আপনি নিজেই এই সম্পর্কটাতে প্রশ্নের সম্মুখীন হবেন যে এটা তো ঠিক নয়। যদি সংজ্ঞাটা ভালোভাবে চিন্তা করেন তাহলেই ব্যাপারটা ধরতে পারবেন। আমি বোঝাতে চাচ্ছি যে এই ধরে নেওয়াটা আসলে সঠিক না, কারণ আপনি যখন বলছেন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত এবং বলছেন পরিবেশের এই এনট্রপির পরিবর্তনটা আসলে হবে পরিবেশ কর্তৃক শোষিত তাপ ভাগ পরিবেশের তাপমাত্রা, এটা আসলে ভুল, কারণ এটা স্বতঃস্ফূর্ত বা ইরিভার্সিবল বিক্রিয়ার জন্য নয়। তাহলে দেখা যাক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আমাদের সিস্টেমের ডেল্টা এস প্লাস আমাদের পারিপার্শ্বিক তাপের পরিবর্তন ভাগ পরিবেশের তাপমাত্রা, এটাকে বলছি পরিবেশের জন্য বা এনভায়রনমেন্ট, এবং পুরোটা হবে শূন্যের চেয়ে বড়। তো দেখা যাচ্ছে পরিবেশ কর্তৃক গৃহীত তাপ সমান সিস্টেম কর্তৃক গৃহীত তাপের ঋণাত্মক মান, মানে হয় সিস্টেম পরিবেশে তাপ দেবে অথবা পরিবেশ থেকে সিস্টেমে তাপ আসবে, কারণ একটা আরেকটার ঋণাত্মক। তাহলে এখন আমি ব্যাপারটা নতুন করে লিখছি, মানে সমীকরণটাকে পরিবর্তন করে লিখছি। ডেল্টা এস সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এই প্লাস কিউটা না লিখে লিখছি মাইনাস কিউ এস ভাগ সিস্টেমের তাপমাত্রা, এটা হবে শূন্যের চেয়ে বড়। তারপর দুপাশে টি দিয়ে গুণ করে নিলে আমরা পাচ্ছি টি ডেল্টা এস মাইনাস পরিবেশ কর্তৃক গৃহীত তাপ, যেটা শূন্যের চেয়ে বড়, এবং তারপর দুপাশে -1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি পরিবেশ কর্তৃক শোষিত তাপ মাইনাস তাপমাত্রা আর সিস্টেমের এনট্রপির পরিবর্তনের গুণফল। বড় হবে না, সরি ভুল লিখলাম, শূন্যের চাইতে ছোট হবে, কারণ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা বদলে যাবে। আর যদি সিস্টেমটা স্থির চাপে থাকে তাহলে এটাই হবে সিস্টেমের এনথালপির পরিবর্তন। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন
এনথালপির পরিবর্তন মাইনাস তাপমাত্রা গুণ সিস্টেমের ডেল্টা এস শূন্যের চেয়ে ছোট। তাহলে এই সমীকরণটা আমাদের বলছে যে আমাদের সিস্টেমে যদি নেগেটিভ গিভস ফ্রি এনার্জি থাকে, এটা গিভস ফ্রি এনার্জির পরিবর্তন, তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। কিন্তু এই প্রমাণটা আসলে করা হলো এইখানের এই ধারণাটার ওপর ভিত্তি করে যে এটা এভাবেও লেখা যেতে পারে। কিন্তু আসলে এভাবে লেখা যাবে না, কারণ এটা তো রিভার্সিবল প্রক্রিয়া নয়। কারণ আগেই আমরা ধরে নিয়েছি এটা স্বতঃস্ফূর্ত এবং ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে এই ধরনের পরিবর্তনটা আপনি এখানে লিখতে পারবেন না। এবং এই ভিডিওটার প্রথমেই আমি এজন্য অনেক সতর্ক ছিলাম যাতে এই মানটা ব্যবহার না করি। আমি বলেছিলাম যে ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় এখান থেকে এখানে গেলে, যা রিভার্সিবল প্রক্রিয়ার এনট্রপির পরিবর্তনের সমান। মানে পরিবর্তনটা দুটো প্রক্রিয়াতেই সমান, মানে এদিক থেকে এদিকে গেলে রিভার্সিবল আর ইরিভার্সিবল এনট্রপির পরিবর্তনটা একই রকমই থাকছে, যদিও ইরিভার্সিবলের মধ্যেকার সময়টাতে কি ঘটে তা আমরা জানতে পারি না। এ কারণেই আমি এটা আর এটা সমান বলে ধরে নিতে পেরেছিলাম। তারপর ইরিভার্সিবল প্রক্রিয়ার শোষিত শক্তির মানটাকে তুলনা করেছিলাম, যেটা আসলে রিভার্সিবলে শোষিত তাপের চেয়ে কম ছিল, কারণ সে নিজেই ঘর্ষণজনিত তাপ উৎপন্ন করছিল। তার ফলে এই সমীকরণে আমি আসতে পেরেছিলাম এবং তারপর গিভস ফ্রি এনার্জির সম্পর্ক প্রমাণ করেছিলাম। যাই হোক, আমি ভিডিওতে খুব বেশি থিওরি বা খুব বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আরও জটিল করতে চাচ্ছি না, কিন্তু এটা অবশ্যই জানতে হবে যে আমরা এতবার তাপগতিবিদ্যায় যে সংজ্ঞাটা ব্যবহার করে আসছি তার ব্যবহারটা অবশ্যই ঠিকভাবে করতে হবে। আমরা ইচ্ছে করলেই সঠিক নয় এমন শর্টকাট উপায়ে কাজটা করতে পারি না, কারণ এটা কিন্তু এনট্রপির সঠিক সংজ্ঞা নয়। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।